জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদের শুরুতেই শিরোনাম। অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে তা জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রয়টার্সকে সাক্ষাৎকার, সব হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিচার ও দুর্নীতির তদন্ত চান উপদেষ্টা নাহিদ ইসলাম, পক্ষপাতিত্বহীন তদন্ত দাবি কানাডার। এবং সবশেষে দেখবেন হাসিনার পদত্যাগ ঘিরে ধোঁয়াশা, ইউনূসকে নিয়ে হাসিনা মোদির নতুন ষড়যন্ত্র, থাকছে বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। অন্তর্বর্তী সরকার যতদিন থাকা দরকার ততদিন থাকবে বলে জানিয়েছেন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, মানুষের সংস্কারের আকাঙ্ক্ষা ও নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে এই সরকার যতদিন থাকা দরকার ততদিন থাকবে, বেশিও না কমও না। শনিবার সচিবালয়ে সরকারের মেয়াদ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর আজ প্রথম সচিবালয়ে আসেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে গঠিত বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য সরকার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি তার সরকারের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিবৃতিটি যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। স্বাগত জানিয়ে ডেভিড ল্যামি বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তরাজ্য স্বাগত জানায়। 14 জুলাই 2024 বিকেলে গণভবনে সংবাদ সম্মেলন করেন শেখ হাসিনা। অবশ্য নামেই সংবাদ সম্মেলন, এটা ছিল এক নতুন ট্রেন্ড। শাড়ি থেকে কবিতা কোনো কিছুই বাদ যেত না। সাংবাদিকদের নামে হাজির থাকতেন স্তাবকেরা। প্রশ্নের নামে চলত দীর্ঘ বক্তৃতা। এমন এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে শিক্ষার্থীদের কটাক্ষ করেন শেখ হাসিনা। বলেন, মানে কি মুক্তিযোদ্ধার সন্তানরা মেধাবী না, যত রাজাকারের বাচ্চা নাতিপুতিরা মেধাবী? তার এ মন্তব্যের প্রতিবাদে রাতেই ক্ষোভে ফেটে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 15 বছরের শাসন আমলে প্রথম চ্যালেঞ্জের মুখে পড়েন তিনি। 14 জুলাই থেকে 5 আগস্ট কিভাবে সবকিছু তছনছ হয়ে গেল, ইতিহাসে কখনো কখনো এমন হয়। কয়েকটি দিনে এমন সব ঘটনা ঘটে যা 100 বছরেও ঘটে না। শুরুতে অনুসরণ করা হলো পুরনো রীতি, ছাত্রলীগ নামিয়ে দাও। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রকাশ্যেই শাসালেন। ঢাকা শহরের সব মাস্তান জড়ো করা হলো ক্যাম্পাসে, ছাত্রীদেরও পেটালেন তারা। তারপর নামানো হলো পুলিশ, বিজিবি, র্যাব। রক্তে রঞ্জিত রাজপথ, আবু সাইদের ঝাঁঝরা বুক যেন বাংলাদেশের হৃদয়। কি অসীম সাহসের সঙ্গে বুক পেতে দিয়েছিল এক তরুণ। গুলিবিদ্ধ হওয়ার পরও উঠে দাঁড়িয়েছিলেন। অনেকে অবশ্য বলেন, আবু সাইদের বিশ্বাস হচ্ছিল না স্বাধীন দেশের পুলিশ নিরস্ত্র কোনো যুবকের বুকে এভাবে গুলি চালাতে পারে। তারপর প্রতিটি দিনই ছিল রক্তাক্ত। লাশের কাউন্টডাউন করতে গিয়ে নিউজ রুমে আমরা ক্লান্ত হয়ে পড়ি। বাংলাদেশের ইতিহাসে আগে কখনো এমন ঘটনা ঘটেনি। কবরে অজ্ঞাত লাশের সারি, কত মানুষ মারা গেলেন তার সুনির্দিষ্ট হিসাব এখনো পাওয়া যায়নি। কয়েকশো মানুষ নিহত হয়েছেন এই নৃশংসতায়, যার বড় অংশই তরুণ। অন্তত 32 শিশু নিহতের খবর দিয়েছে ইউনিসেফ। এই নির্মম নিষ্ঠুরতা অবশ্য মানুষ মেনে নেয়নি। তারা গুলির মুখেও রাস্তায় নেমেছে। এটা অনেককেই বিস্মিত, হতবাক করেছে। এই সাহসের উৎস কোথায় তা অজানা। এই লেখক খেয়াল করেছেন, রোববার দুপুরে তার অফিসের পাশের রাস্তাতেই কয়েক ঘন্টা সংঘর্ষ চলে, যেখানে পুলিশ ও ছাত্রলীগ নির্বিচারে গুলি চালায়। আন্দোলনকারীদের লক্ষ্য করে তারা মারা যায়, কিন্তু পিছু হটে না। পরবর্তী কয়েক ঘন্টা ছিল বেশ গুরুত্বপূর্ণ। আন্দোলনের নেতারা সবাইকে ঢাকায় চলে আসার ডাক দেন। পরদিন মূল কর্মসূচি ছিল গণভবন ঘেরাও। তবে এরই মধ্যে পর্দার আড়ালে বেশ কিছু ঘটনা ঘটে। আন্দোলনকারীদের ওপর শক্তি প্রয়োগ না করার সিদ্ধান্ত নেয় সেনাবাহিনী। অন্যদিকে খবর বেরিয়েছে, সার্বিক পরিস্থিতিতে ওয়াশিংটন দিল্লিকে জানিয়ে দেয় শেখ হাসিনার সময় শেষ হয়ে গেছে। এরপর কি ঘটেছে তা সবারই জানা। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। আমেরিকা তার ভিসা বাতিল করেছে। ব্রিটেন তাকে আশ্রয় দিতে রাজি হয়নি। তার ছেলে সজীব ওয়াজেদ জয় শুরুতে বলেছিলেন শেখ হাসিনা আর রাজনীতি করবেন না। এখন অবশ্য বলছেন নির্বাচনের ঘোষণা দিলে শেখ হাসিনা দেশে ফিরবেন। আওয়ামী লীগ সভানেত্রী পালিয়ে যাওয়ার পর দলটি তার ইতিহাসের সবচেয়ে বিপর্যস্ত অবস্থায় রয়েছে। সাবেক মন্ত্রী, শীর্ষ নেতারা কেউ বিদেশ চলে গেছেন, বাকিরা আত্মগোপনে আছেন। কেন এই পরিণতি? এর প্রধান কারণ জনগণের ক্ষমতাকে তুচ্ছ করা, গণতন্ত্রকে বিদায় করা। বঙ্গবন্ধুকে হত্যার পর একটি বিয়োগান্তক পরিস্থিতিতে আওয়ামী লীগের হাল ধরেন শেখ হাসিনা। গণতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রাম করেন তিনি। ভোট ও ভাতের অধিকারের জন্য তার নেতৃত্বে লড়াই করে আওয়ামী লীগ। এরশাদের পতনের পর অনেকেই তাকে ক্ষমতায় দেখছিলেন, কিন্তু বিস্ময়করভাবে বিএনপি সে নির্বাচনে জয়ী হয়। এরপরও রাজনীতির মাঠে লড়ে যান তিনি। একটি সহিংসতাপূর্ণ আন্দোলনের পর অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হন তিনি।
1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত তার শাসনামলের অনেকেই প্রশংসা করেন। নানা ঘটনা পেরিয়ে 2009 সালে তিনি বিপুল সমর্থন নিয়ে সরকার গঠন করেন। বিশেষত তরুণ সমাজ তার প্রতি নিরঙ্কুশ সমর্থন জানায়। তবে মানুষের আশা ভঙ্গ হতে বেশি সময় লাগেনি। সময় যত গড়িয়েছে, দলের ভেতরে এবং দেশে তিনি নিরঙ্কুশ কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছেন। দলের সিনিয়র নেতাদের করেছেন কোণঠাসা। 2014 সালে একতরফা নির্বাচনের পথে হেঁটেছেন। বিরোধী নেতাকর্মীদের দিয়ে পূর্ণ করেন জেল, হত্যা, গুম, খুনের শিকার হন বহু মানুষ। প্রতিষ্ঠানগুলো ক্রমশ নিজের কবজায় নেন। ভোটারবিহীন নির্বাচনের পরও টিকে যাওয়া তাকে আরও একনায়কতন্ত্রের পথে নিয়ে যায়। বিরোধীদের সব আন্দোলনই তিনি কঠোরভাবে দমন করেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের, বিশেষত যুক্তরাষ্ট্র ও ইউরোপের মতামতকে অগ্রাহ্য করেন। 2018 সালে বিরোধীরা নির্বাচনে অংশ নিলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। ভোট হয়ে যায় রাতেই। বিএনপি সহ বিরোধী দলগুলো বারবারই আন্দোলন গড়ে তোলার চেষ্টা করে, কিন্তু দমনপীড়নের মুখে শেষ পর্যন্ত তারা টিকতে পারেনি। আওয়ামী লীগের শীর্ষ নেতারা এসব আন্দোলন নিয়ে উপহাসও করতেন প্রায়ই। 2024 সালেও আওয়ামী লীগ আরেকটি একতরফা নির্বাচন করে ফেলে। যুক্তরাষ্ট্র এ ধরনের নির্বাচনের বিরোধিতা করে আসছিল। তবে নির্বাচনের পর আন্তর্জাতিক সম্প্রদায় সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে থাকে। অনেকেই ধারণা করতে থাকেন আবারও হয়তো 5 বছরের জন্য টিকে গেল সরকার। শেখ হাসিনার 15 বছরের শাসন আমলে বাংলাদেশে নির্বাচনের নামে হয়েছে তামাশা। মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার মতো ইস্যুতে বাংলাদেশের উল্টো যাত্রা দেখেছে সবাই। পবিত্র গ্রন্থে বারবার বলা হয়েছে, তোমরা সীমা লঙ্ঘন করো না। বাংলাদেশে আমরা এর পরিণতি দেখতে পাচ্ছি। মধ্য জুলাইয়ে কবি ইমতিয়াজ মাহমুদ লিখেছিলেন, লেখা আছে হাতের রেখায়, জাহাজ ডুববে অহমিকায়। বলা হচ্ছে দেশ একটা নতুন যাত্রা শুরু করেছে। সামনের দিনগুলোতে কি হবে তা এখনই নিশ্চিত করে বলা যায় না। প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা কি আর কখনো বাংলাদেশে ফিরতে পারবেন? বাংলাদেশে চলমান সংকট শান্তিপূর্ণ উপায়ে সমাধান সমর্থন করে কানাডা। একই সঙ্গে সব হত্যাকাণ্ড ও সহিংসতার পক্ষপাতিত্বহীন তদন্ত দাবি করে তারা। শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে একথা বলেছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি। তিনি বলেছেন, শান্তি প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হল অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক শাসনের পথ বের করা। কানাডা সরকারের ওয়েবসাইটে দেয়া ওই বিবৃতিতে তিনি আরও বলেন, এই পরিবর্তনের সময়ে এমন একটি প্রক্রিয়ায় কানাডা যুক্ত হতে চায় যা হবে সবার অংশগ্রহণমূলক। ব্যাপক অর্থে সমাজের সব খাতের রাজনৈতিক অংশগ্রহণ। তাতে থাকবে ধর্মীয় সংখ্যালঘু, যুব সমাজ, নারী ও অন্য সংখ্যালঘুরা। মানবাধিকারের প্রতি সম্মান, আইনের শাসন মেনে গণতান্ত্রিক রীতি, অংশগ্রহণমূলক সরকার গঠনের নীতিতে সব দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানায় কানাডা। একই সঙ্গে সবাইকে শান্ত থাকার আহ্বান জানায়। মত প্রকাশের স্বাধীনতা চর্চার জন্য ইন্টারনেট ও অন্যান্য যোগাযোগ ব্যবস্থার পুরোপুরি সুযোগ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানায় কানাডা।